আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। গত কিছুদিন ধরে আমি একটা প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। কিভাবে প্রতিদিন সবসময় নিজেকে মোটিভেটেড রাখা যায়? কারণ আমার মনে হচ্ছিল লাইফে যত ব্যর্থতা এবং আফসোস তার পেছনের মেইন কারণ প্রোক্রাস্টিনেশন, ইনকনসিস্টেন্সি, লেগে থাকতে না পারা, নিয়মিত এফোর্ট দিতে না পারা। আর তার পেছনের মেইন কারণ মোটিভেশনের অভাব। কারণ যেই দিনগুলোতে আমরা মোটিভেটেড ফিল করি তখন তো কোনো বাধাই বাধা মনে হয় না, সব লক্ষ্য অ্যাচিভ করে ফেলবো ফিল হয়। কিন্তু যেই দিনগুলোতে ডিমোটিভেটেড লাগে তখন নিজেকে ধাক্কিয়ে কাজের টেবিলে বসানো পর্যন্ত নিয়ে যাওয়াটাই পাহাড় ঠেলার মতো কঠিন মনে হয়। এবং দুঃখের ব্যাপার হচ্ছে এরকম ডিমোটিভেটেড দিনের সংখ্যা আমাদের লাইফে বেশি। সো নিউরোসায়েন্সে, সাইকোলজিতে এমন কোনো প্রসেস কি আছে যে প্রসেস ইউজ করে আমি প্রতিদিন নিজেকে মোটিভেটেড করে তুলতে পারবো? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি বুঝতে পারলাম প্রশ্নটাই ভুল। আসলে এভাবে মোটিভেশন কাজই করে না। মোটিভেশন তাহলে কিভাবে কাজ করে? সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে মোটিভেশন ইউজ করার প্রসেসের ডিফারেন্স আছে। পৃথিবীতে দুইভাবে মোটিভেশন ইউজ করা যায়, একটা হচ্ছে মোটিভেশন ডিপেন্ডেন্ট ওয়েতে, একটা মোটিভেশন ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে। আমরা 99% মানুষই ভুল প্রসেসে মোটিভেশনকে অ্যাপ্রোচ করি। আর যারা খুব সাকসেসফুল, যাদেরকে দেখে আমরা অবাক হয়ে যাই এত কনসিস্টেন্টলি কীভাবে কাজ করে যাচ্ছে দিনের পর দিন, এত মোটিভেশন কোথায় পায়, তাদের মোটিভেশন নিয়ে কাজের চিন্তার প্রসেসটাই ডিফারেন্ট। সো আজকের এই ভিডিওতে আমরা আসলে দেখতে চেষ্টা করব মোটিভেশন জিনিসটা কি, মোটিভেশন আসে কোত্থেকে, আর কিভাবে মোটিভেশনকে মেনটেন করলে লম্বা সময় ধরে আমাদেরকে সেটা কনসিস্টেন্ট রাখবে। আমরা 4 স্টেপের একটা প্রসেস শিখবো, যে প্রসেসের থ্রুতে আমরা কগনিটিভ ডিফিউশন নামে একটা আইডিয়ার সাথে পরিচিত হব, যে আইডিয়াটা কাজে লাগাতে পারলে আমাদের এই যে মোটিভেশনের অভাব, এই ব্যাপারটা আর কাজ করবে না ইনশাল্লাহ। বাট শুরুতে আমাদের বোঝা দরকার মোটিভেশন জিনিসটা কি এবং কিভাবে আমরা অ্যাপ্রোচ করি যে ভুলের কারণে আমরা আসলে কন্টিনিউয়াসলি ডিমোটিভেটেড থাকি বা মোটিভেশন ডিমোটিভেশন এই সাইকেল আমাদের চলতে থাকে। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন আপনি কোনো একটা কাজ করতে চান, সেই কাজটা ধরুন এক্সারসাইজ কিংবা পড়াশোনা কিংবা অন্য যে কোনো কাজ, এটা হচ্ছে সেই কাজটা, এবং আপনার যে ইন্টেনশনটা যে আপনি কাজটা করতে চান সাকসেসফুলি, সেটা আছে এখানে। মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটা কী দিয়ে ফিল আপ করতে হবে? ছোট ছোট কিছু অ্যাকশন দিয়ে। হয়তো পড়তে বসতে হলে আপনার এখন বিছানা থেকে উঠতে হবে, তারপর হয়তো নাস্তা করতে হবে, বা নাস্তা না করেও টেবিলে গিয়ে বসতে হবে, বই খাতাটা খুঁজে বের করতে হবে, সিলেবাসটা বের করতে হবে। আস্তে 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 এই ছোটো ছোটো অ্যাকশনগুলো নিয়ে নিয়ে তারপর আপনি মূল কাজটা করতে পারবেন, তাই না? পড়াশোনার ক্ষেত্রে এটা, কাজের ক্ষেত্রেও একই, এক্সারসাইজের ক্ষেত্রেও একই। ছোট ছোট অনেকগুলো স্টেপ নিতে হয়। এই যে ছোট ছোট কাজগুলো, এই কাজগুলো শুরু করার আগে আমাদেরকে কিছু ব্যারিয়ার পার হতে হয়। কিসের ব্যারিয়ার? ধরুন আপনার ভালো লাগছে না, ইচ্ছা করছে না, এই ইচ্ছা করছে না ইটসেলফ একটা ব্যারিয়ার। আপনার অলস লাগছে, এই অলসতাটা একটা ব্যারিয়ার। আপনার খুব একটা এনার্জি নেই আজকে, এই এনার্জি না থাকাটা বা লো এনার্জি একটা ব্যারিয়ার। প্রোক্রাস্টিনেশন একটা ব্যারিয়ার, ডিস্ট্রাকশন একটা ব্যারিয়ার। কারণ আপনার হাতের সামনে এখন ফোন আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলো বাদ দিয়ে যে আপনি কাজ করতে বসবেন, এটা তো অনেক কঠিন একটা কাজ। সো এই প্রত্যেকটা জিনিস এক একটা ব্যারিয়ার। সো এই ব্যারিয়ারগুলো যদি অ্যাকশন আর ইন্টেনশনের মাঝখানে থাকে, সেটাকে আমরা কী দিয়ে পার হওয়ার চেষ্টা করি? ওই যে মোটিভেশন। যার যত বেশি মোটিভেশন থাকে, সেই ব্যারিয়ারগুলো পার হয়ে ওই কাজটা করে ফেলতে পারে, এবং কাজটা করে ফেলতে পারলে টাস্কটা করে ফেলা তার জন্য ইজিয়ার হয়, এবং এভাবে আস্তে আস্তে সে সফলতার দিকে এগিয়ে যায়। সমস্যাটা কোথায় হয়? যেই দিনগুলোতে আমাদের মোটিভেশন একটু কম থাকে, সেই দিন এই ব্যারিয়ারগুলো পার করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, তাই না? আর তখনই আমরা মনে করি যে মোটিভেশন যেহেতু কম, সে কারণে ব্যারিয়ার পার হতে পারছি না। সো মোটিভেশন যখন ফিল করব, তখন আবার ব্যারিয়ার পার হওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমি অ্যাকশন নিতে পারছি না, আমার মোটিভেশন আরও কমতে থাকে, ফলে আমরা একটা নেগেটিভ লুপে পড়ে যাই। এই যে মোটিভেশনকে ইউজ করে ইন্টেনশন আর অ্যাকশনের মাঝের ব্যারিয়ারগুলো পার হওয়ার চেষ্টা আমরা করছি, এই প্রসেসটাকে বলে মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ। তার মানে মোটিভেশন যদি থাকে তাহলে আমরা এই ব্যারিয়ারগুলো ক্রস করতে পারি, মোটিভেশন না থাকলে পারি না। তার মানে আমাদের অ্যাকশন নেওয়াটা ডিপেন্ড করছে মোটিভেশনের উপর। এই মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ যাদের আছে, তারা সবসময় ইনকনসিস্টেন্ট থাকবে। তারা কোনোদিন কনসিস্টেন্টলি কাজ করতে পারবে না। কারণটা কি জানেন? এই কারণটা লুকিয়ে আছে মোটিভেশন কোত্থেকে আসে সেই প্রশ্নের উত্তরে। মোটিভেশন কোত্থেকে আসে, মোটিভেশনের সোর্স কি, তা নিয়ে প্রচুর রিসার্চ আছে। এই রিসার্চ পেপারটাতে যেমন 3টা মেইন সোর্সের কথা বলা হচ্ছে: এক্সট্রিনসিক সোর্স, ইন্ট্রিনসিক সোর্স আর সেলফ কনসেপ্ট। সো এক্সট্রিনসিক সোর্স মানে কি? এক্সট্রিনসিক বা বাইরের সোর্স কোনগুলো? যেমন ধরুন টাকা, কিংবা রিওয়ার্ড, কিংবা রেজাল্ট, কিংবা পানিশমেন্টের ভয়। এই যে বাইরের রিওয়ার্ডগুলো বা মোটিভেশনগুলো বা সোর্সগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে মোটিভেট করে। টাকার জন্য আমরা অনেক সময় দৌড়াই, কোনো একটা কাজ করতে চাই, রেজাল্টের জন্য করতে চাই, কিংবা আমাদেরকে কোনো পানিশ করা হবে সেই জন্য করতে চাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই বাইরের যে এক্সট্রিনসিক সোর্সগুলো, সেগুলো কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করে। সবসময় কিন্তু টাকা পাওয়ার চান্সটা, কিংবা রিওয়ার্ডের চান্সটা, কিংবা পানিশমেন্টের চান্সটা একরকম থাকে না, কমে বাড়ে। কারণ আমরা কোথায় আছি, কাদের সাথে আছি, সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, পরিস্থিতি চেঞ্জ হয়, দিন চেঞ্জ হয়। প্রতিদিন যখন এই মোটিভেশনের সোর্স চেঞ্জ হচ্ছে, ফ্লাকচুয়েট করছে, আমাদের মোটিভেশন ফ্লাকচুয়েট করছে। আর যার মোটিভেশন কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করছে, তার ব্যারিয়ার পার হওয়ার চান্সও ফ্লাকচুয়েট করছে। যার ব্যারিয়ার পার হওয়ার চান্স ফ্লাকচুয়েট করে,
তার তো কনসিস্টেন্ট থাকা অনেক কঠিন হয়ে যাবে। কোনো দিন সে ব্যারিয়ার পার হতে পারবে, কাজ করতে পারবে, আর কোনো দিন পারবে না। এবার ইন্ট্রিনসিক সোর্সগুলোর দিকে তাকানো যাক। ইন্ট্রিনসিক সোর্সগুলো বা নিজের ভেতর থেকে যে সোর্সগুলো থেকে মোটিভেশন আসে সেগুলো এক্সট্রিনসিকের চেয়ে একটু পাওয়ারফুল। টাকা, খ্যাতি, সেগুলোর চাইতে নিজে কোনো একটা পারপাস ড্রিভেন হয়ে যখন মানুষ কাজ করে, তার যখন একটা স্ট্রং ওয়াই থাকে, কিংবা সে জাস্ট কাজটা ফুলফিল করতে পারলে, কমপ্লিট করতে পারলে ভালো ফিল করবে, এই ফিলিং থেকে কাজ করতে শুরু করে, তখন কিন্তু তার মোটিভেশন মোটামুটি ওই এক্সট্রিনসিকের চেয়ে কম ফ্লাকচুয়েট করে। সো তার মানে ইন্ট্রিনসিক মোটিভেশনে যারা কাজ করে বাইরের রিওয়ার্ডের চাইতে ভেতরের রিওয়ার্ড, ইন্টারনাল রিওয়ার্ডের জন্য বেশি কাজ করে, তাদের কনসিস্টেন্ট থাকার চান্স বা মোটিভেটেড থাকার চান্স কিছুটা বেশি। কিন্তু এখানেও ফ্লাকচুয়েশন হয়। কেন হয় জানেন? কারণ ধরুন আপনি ইন্ট্রিনসিক্যালি খুবই মোটিভেটেড, আপনি খুব ভালো মতোই একটা পারপাসে এই কাজটা করতে চাচ্ছেন, কিন্তু আপনি অসুস্থ। সো অসুস্থতা বা সুস্থতা আপনার মোটিভেশনকে ফ্লাকচুয়েট করাবে, আপনার মুড ফ্লাকচুয়েট করাবে। মাত্র একটা ঝগড়া হয়েছে, খারাপ কিছু একটা দেখেছেন, খারাপ কোনো একটা খবর শুনেছেন, মুড নষ্ট হয়ে গেছে, কাজ করতে ইচ্ছা করবে না, মোটিভেশন যত হাই থাকুক না কেন, অর্থাৎ ইন্ট্রিনসিক যে মোটিভেশনটা বা সোর্সটা সেটা যত শক্তিশালী হোক না কেন, মোটিভেশন উঠানামা করবে। রাতে ঘুম কম হয়েছে কিংবা শরীর খারাপ লাগছে, এনার্জি কম মনে হচ্ছে, আপনার মোটিভেশন ডাউন হয়ে যাবে। মোটিভেশন ডাউন হয়ে যাচ্ছে, যত বড় টার্গেটই আপনি কাজ করেন না কেন, যত বড় পারপাসই থাকুক না কেন, ফিজিক্যাল রিজনগুলো, চারপাশের রিজনগুলো, এনভায়রনমেন্টগুলো আপনাকে প্রভাবিত করবেই। সো এক্সট্রিনসিক হোক কিংবা ইন্ট্রিনসিক, মোটিভেশন সোর্সগুলো যেহেতু ফ্লাকচুয়েট করছে, কন্টিনিউয়াসলি কমছে বাড়ছে, আমার মোটিভেশনও কমছে বাড়ছে, আমার ব্যারিয়ার পার হওয়ার চান্স কমছে বাড়ছে, তাই আমাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স সবসময় একটা সাইন কার্ভের মতো। অর্থাৎ কোনো সময় আমরা যখন মোটিভেটেড তখন খুব ভালো পারফর্ম করছি, সাইন কার্ভের একদম উপরের পর্যায়ে আছি, আর যখন আমাদের মোটিভেশন পড়ে যাচ্ছে আমাদের পারফরমেন্সও পড়ে যাচ্ছে। সো তার মানে মোটিভেশন কনসিস্টেন্টলি প্রতিদিন একইভাবে থাকবে এইটা নিশ্চিত করা ইম্পসিবল। মোটিভেশনের উপর ডিপেন্ড করে যারা আগায়, মোটিভেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচে যারা কাজ করে, তাদের জন্য কনসিস্টেন্ট থাকাও ইম্পসিবল। তাহলে সলিউশন কি? তাহলে কি আমরা কখনোই কনসিস্টেন্ট থাকতে পারবো না? যারা কনসিস্টেন্ট থাকে কিভাবে থাকে? কারণ তাদের অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। তাদের অ্যাপ্রোচটাকে বলে মোটিভেশন ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ। এবং এই মোটিভেশন ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ অ্যাচিভ করার জন্য আমরা নিজেরাও যদি আয়ত্ত করতে চাই অ্যাপ্রোচটা, তাহলে আমাদের 4টা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে কগনিটিভ ডিফিউশন করতে শেখা। কগনিটিভ ডিফিউশন একটা ক্লিনিক্যাল সাইকোলজির কনসেপ্ট, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপিতে সবচেয়ে বেশি ইউজ হয়। এই কনসেপ্টটা যদি ট্রুলি রিয়েলাইজ করে আপনি আত্মস্থ করতে পারেন, লাইফের উপর কন্ট্রোল অসাধারণ রকম বেড়ে যায়। আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাকশনের পেছনে একটা থট থাকে, যে থটের পেছনে একটা ফিলিং থাকে। যেমন ধরুন আপনি ক্ষুধার্ত ফিল করছেন, প্রথম যখন ক্ষুধার ফিলিংটা আসে, তারপর চিন্তাটা আসে যে আমার এখন কিছু একটা খেতে হবে, এটা একটা থট। সো থটটা কোত্থেকে এলো? ফিলিং থেকে। এরপর অ্যাকশনটা আসে, আমি কিছু একটা খেলাম। মোস্ট অফ দ্য কেসে যারা অ্যাওয়্যার না আমরা, তাদের ফিলিং, থট এবং অ্যাকশন একদম ফিউজড হয়ে থাকে, অর্থাৎ মিশে থাকে। এটাকে বলে কগনিটিভ ফিউশন। অর্থাৎ ফিলিং, থট এবং অ্যাকশনের মধ্যে আমি কোনো আলাদা করতে পারছি না, ডিস্টিংগুইশ করতে পারছি না এই 3টা ব্যাপার যে আলাদা। কিন্তু যদি আপনি কগনিটিভ ডিফিউশন শেখেন, তাহলে এই ফিউশন থেকে ডিফিউশন করে ফিলিং, থট এবং অ্যাকশনকে আপনি আলাদা আলাদা করে চিন্তা করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ক্ষুধা লাগলো, এই ফিলিংটা এসেছে, আপনি নোটিস করবেন আর একটা ফিলিং এসেছে, এরপর চিন্তাটা কি করবেন সেটা কিন্তু আপনার চয়েস। যেমন ধরুন আপনি যখন রোজা রাখেন, তখন আপনি ক্লিয়ারলি জানেন ক্ষুধা লাগলো আপনি খেতে পারবেন না। সো তখন আপনার ফিলিং আসছে যে আমি এখন ক্ষুধার্ত, আপনার বডি বলছে, কিন্তু আপনার মন বলছে, চিন্তা করছে যে আমি তো রোজা, আমি এখন খেতে পারবো না। সো ফিলিং আর থট ডিফারেন্ট হয়ে যাচ্ছে কিন্তু। সো অ্যাকশনটা কি হচ্ছে? আগের বার যখন আমি চিন্তা করছি আমার এখন খেতে হবে, যেহেতু ক্ষুধা লেগেছে, তখন আমি খাচ্ছি। আর এখন যখন চিন্তা করছি আমি রোজা, আমি খাবো না, তখন আমি আর খাচ্ছি না। সো অ্যাকশনটাও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তার মানে ফিলিং, থট এবং অ্যাকশনকে যদি আমি আলাদাভাবে যাচাই করতে পারি, আমি কিন্তু পুরো জিনিসটার উপর, পুরো মনের ওপর এবং আমার ওভারঅল যত সেন্সেশন আছে, ইম্পালস আছে, সব কিছুর উপর একটা ডিফারেন্ট লেভেল অফ কন্ট্রোল অ্যাচিভ করতে পারবো। এই সেম প্রসেসটা কিন্তু অ্যাংজাইটি কন্ট্রোল করতেও বেশ কাজে আসে। একটা মানুষের যখন অ্যাংজাইটি কাজ করতে শুরু করে, প্রথম সে ফিল করতে শুরু করে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, তার হাত পা ঘামতে শুরু করেছে, হাত পা কাঁপছে। এ থেকে সে যখন চিন্তা করে, এগুলো কিন্তু ফিলিং, সে চিন্তা করতে শুরু করে এই আমার তো আবার অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে। এই চিন্তাটা তার ওই ফিলিংটাকে আরো বাড়িয়ে দেয় এবং এটা একটা নেগেটিভ লুপে পরিণত হয়। এসিটিতে শেখানো হয় যখন এই ফিলিংটা কাজ করছে, তখন তুমি এটা চিন্তা করতে শুরু করো যেটা হয়তো একটা এক্সাইটমেন্ট, আমি যে এখন কথা বলতে উঠবো মঞ্চে, এই কারণে আমি এক্সাইটেড ফিল করছি। এক্সাইটেড ফিল করলেও তো সেম জিনিস হয়, হার্টবিট বেড়ে যায়, হাত পা একটু এক্সাইটেড হয়ে ওঠে, শক্ত হয়ে ওঠে। সো আমি জাস্ট চিন্তাটা যখন কন্ট্রোল করি, চেঞ্জ করে ফেলি, তখন কিন্তু অ্যাংজাইটিটা এক্সাইটমেন্টে পরিণত হচ্ছে এবং একটা পজিটিভ রেসপন্স আসছে। সো আমরা যদি কগনিটিভ ডিফিউশনের আইডিয়াটা বুঝে থাকি, তাহলে দেখুন ওই কনসিস্টেন্সি মেনটেন করার জন্য বা মোটিভেশন যখন লো, তখন সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি। আপনি এখন একটা কাজ করতে যাচ্ছেন, পড়তে বসবেন বা কিছু একটা, আপনার অলসতার ফিলিং হচ্ছে বা টায়ার্ড লাগছে বা মনে হচ্ছে এনার্জি কম, এটা কিন্তু একটা ফিলিং। এই ফিলিংটা যখন কাজ করে, তখন সাধারণত যাদের ফিউশন আছে, কগনিটিভ ফিউশন, যারা ডিফিউজ করতে পারে না,
তারা ভাবে অটোমেটিক্যালি যে যখন এনার্জি বেশি হবে তখন আমি পড়বো, বা এনার্জি কম এখন পড়তে পারবো না, এখন টায়ার্ড লাগছে এখন পড়তে পারবো না। কিন্তু যে কগনিটিভ ডিফিউশন করতে জানে সে ওই ফিলিংটা আসার পরেও ডিফারেন্ট কিছু চিন্তা করতে পারবে। সো ডিফারেন্ট কি চিন্তা করতে হবে সেটা আমরা সেকেন্ড স্টেপে শিখবো। সেকেন্ড স্টেপটা হচ্ছে ফেক করা। ফেক করা মানে কি, আমি ফিলিংটা বুঝলাম, আমার টায়ার্ড লাগছে, আমার এনার্জি কম মনে হচ্ছে, কিন্তু আমি ফেক করব। আমার যদি এনার্জি বেশি থাকতো, আমি যখন কনসিস্টেন্ট থাকি, আমি যখন মোটিভেটেড থাকি, তখন আমি কি করি, আমি সোজা গিয়ে পড়তে বসে যাই, তখন তো আমি এত কিছু চিন্তা করি না। সো তখনও যখন আমার ওই ফিলিংটা আসছে, নেগেটিভ ফিলিং, ডিস্ট্রাকশন আসছে কোনো একটা, কিংবা আমার মনে হচ্ছে আমার টায়ার্ড লাগছে, কিংবা আমার এনার্জি কম মনে হচ্ছে, তখন আমি ফেক করবো যে না আমার এনাফ এনার্জি আছে, না আমি এখন কাজ করতে পারবো, বলে সেই থট অনুযায়ী আমার অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন আমি নিব, আমি গিয়ে সোজা পড়তে বসে যাব। যখন আমি এটা করতে পারবো, এই যে আমি ডিফিউশনটা শুরুতে করলাম এবং ফিলিংয়ের রেসপন্সে নর্মালি আমি যে থট এবং অ্যাকশন দেখাই তা না দেখিয়ে ডিফারেন্ট কিছু করলাম, সেটা একটা অদ্ভুত উল্টো পজিটিভ লুপ ক্রিয়েট করবে। অর্থাৎ যখন আমি পজিটিভ কোনো একটা অ্যাকশন নিব, আপনি খেয়াল করে দেখবেন টানা যখন আমরা কাজ করতে পারি তখন কিন্তু আমাদের মোটিভেশন ফিরে আসে, বা তখন উল্টো মনই বলতে শুরু করে, এমন থট আসতে শুরু করে, কই যত টায়ার্ড ভেবেছিলাম তত টায়ার্ড তো না, কই ঘুম হয় নাই, এতে তো তেমন কিছুই হচ্ছে না, বরং ঘুম ছাড়াও তো আমি ভালোই কাজ করতে পারি। সো এই যে ডিফারেন্ট একটা পজিটিভ থট আসলো, সেটা আবার একটা পজিটিভ ফিলিং দিবে। সো আমরা যে নেগেটিভ লুপে ছিলাম, আমার একটা নেগেটিভ ফিলিং হয়েছে যে আমার টায়ার্ড লাগছে, সেই জন্য আমি চিন্তা করলাম আমি কাজ করতে পারবো না, তারপর আমি অ্যাকশন নিলাম না, সেই যে অ্যাকশন নিলাম না সেটার কারণে আমার মোটিভেশন কমে গেল। এই পুরো লুপটাকে আমি কিন্তু উল্টে দিতে পারছি। আমি জাস্ট ফিলিং যেটাই আসুক না কেন, থটটা নিচ্ছি পজিটিভ, অ্যাকশনটা নিচ্ছি পজিটিভ, সেই অ্যাকশনটা আবার উল্টো রিইনফোর্স করে আমাকে একটা পজিটিভ লুপে ঢুকিয়ে দিচ্ছে। বাট এই কাজটা কি কনসিস্টেন্টলি করা সম্ভব? এটা করার জন্য তো উইল পাওয়ার দরকার, তাই না? আর সেই উইল পাওয়ার তো আবার লিমিটেড। সো এইটা আমরা কনসিস্টেন্টলি কীভাবে সবসময় করতে নিজেকে শেখাবো, সেটার জন্য আমরা থার্ড স্টেপটা শিখবো। থার্ড স্টেপটা হচ্ছে গ্র্যাজুয়ালি নিজেকে আপগ্রেড করা। অর্থাৎ প্রথম দিন আপনি হয়তো একটা দুটো কাজ করতে পারবেন, বা 5 মিনিট নিজের ওই নেগেটিভ ফিলিংয়ের সাথে ফাইট করে পজিটিভ কোনো একটা থট করে পজিটিভ অ্যাকশন নিতে পারবেন। তারপর গিয়ে টায়ার্ড হয়ে গেলেন, হাল ছেড়ে দিলেন, কিংবা হয়তো রেস্ট নিতে বাধ্য হলেন, কিন্তু 5 মিনিট তো পারলেন। পরের দিন আমরা 2 মিনিট বাড়ানোর চেষ্টা করবো, কিংবা 5 মিনিট বাড়ানোর চেষ্টা করবো। যখন নেগেটিভ ফিলিং আসবে, আমি পজিটিভ থট দিয়ে পজিটিভ অ্যাকশন 10 মিনিটের জন্য নেওয়ার চেষ্টা করবো। তারপরও যদি আমার পজিটিভ ফিলিং না আসে, তাহলে আমি হাল ছেড়ে দেবো, সমস্যা নাই। পরের দিন আমি আবার 15 মিনিট চেষ্টা করব। আমি আস্তে আস্তে দেখব আমার কন্ট্রোল বাড়ছে নিজের ওপর। আমি ডিফিউজ করতে যখন শিখছি এবং নতুন চিন্তা দিয়ে নতুন অ্যাকশন দিয়ে পজিটিভ ফিলিং আনতে শুরু করেছি, আস্তে আস্তে আমার আর ফেক করা লাগবে না। এভাবে যখন আমরা রেগুলারলি চেষ্টা করতে থাকবো এবং প্র্যাকটিস করতে থাকবো, আস্তে আস্তে আমার ওই ক্যাপাসিটি বাড়তে থাকবে। আস্তে আস্তে আমি আরও বেটার ডিফিউজ করতে শিখবো এবং আরও লম্বা সময় ধরে উইল পাওয়ার ইউজ করে নেগেটিভ সব ফিলিংকে পজিটিভ থট দিয়ে এবং পজিটিভ অ্যাকশন দিয়ে রিপ্লেস করে পজিটিভ লুপ ক্রিয়েট করতে পারবো ইনশাল্লাহ। এই সব কিছু করার পরেও ফোর্থ স্টেপটা না করলে আমরা বিপদে পড়বো। ফোর্থ স্টেপটা হচ্ছে একটা সেফ জোন ক্রিয়েট করা। অর্থাৎ খেয়াল করে দেখুন, প্রথমে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, আপনি কোনো একটা টাস্ক করতে চান, এখানে আছে ইন্টেনশনটা, মাঝখানে কতগুলো অ্যাকশন, কিন্তু অ্যাকশনের মাঝখানে ব্যারিয়ার, ডিস্ট্রাকশন আছে, টায়ার্ডনেস আছে, অন্য অনেক কিছু আছে। এই ব্যারিয়ারগুলো যদি কন্টিনিউয়াসলি থাকে, তাহলে মোটিভেশন দিয়ে হোক বা কগনিটিভ ডিফিউশন দিয়ে হোক, আপনি পার তো হতে হচ্ছে। এমন যদি হতো এই ব্যারিয়ারের সংখ্যা বা পরিমাণই আমরা কমিয়ে আনতে পারতাম। এই সেফ জোন ক্রিয়েট করা বলতে আমরা সেটাকেই বোঝাচ্ছি। কিভাবে? আপনার আগে বুঝতে হবে কি কি কারণে আপনার জোনটা, যেখানে আপনি কাজ করেন, আপনার মেন্টাল জোন, ফিজিক্যাল জোন দুইটাই কি কি কারণে আনসেফ হয়ে যাচ্ছে। সেটা করার একটা দারুণ উপায় হচ্ছে ডিস্ট্রাকশনের লিস্ট করা। আপনি যদি হাতের কাছে একটা কাগজ রাখেন, প্রতিবার ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলে, প্রতিবার ডিমোটিভেটেড ফিল করলে, কি কারণে ডিমোটিভেশনটা এসেছিল, কি কারণে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়েছেন, সেটা যদি একটু লিখে রাখেন। হতে পারে একটা নোটিফিকেশন এসেছে মোবাইলে, সেটার কারণে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছেন, তখন আবার এক্সট্রা মোটিভেশন ইউজ করে বা কগনিটিভ ডিফিউশন ইউজ করে আপনার ট্র্যাকে ফিরতে হচ্ছে। সো তার মানে ওইটা একটা ডিস্ট্র্যাকশন, ওইটা একটা প্রবলেম, ওইটার কারণে আপনার এনার্জি খরচ হলো। এরকম যদি আপনি লিস্ট আউট করতে থাকেন কি কি চিন্তা আসলে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে যান, নেগেটিভ চিন্তা হতে পারে, সেরকম জিনিসগুলোকে আপনার ওই সেফ জোনের বাইরে নিয়ে যেতে হবে এবং সেফ জোনটা আস্তে আস্তে বড় করতে হবে। যদি আপনার ফোনটা আপনাকে বারবার ডিস্ট্র্যাক্টেড করে, তাহলে এই ফোনটাকে আপনার সেই ফিজিক্যাল জোন, সেফ জোনের বাইরে নিয়ে যান। যত দূরে রাখতে পারবেন আপনার সেফ জোনটা কিন্তু তত বড় হলো। মেন্টাল সেফ জোন কিভাবে ক্রিয়েট করবেন, আমি গত একটা ভিডিওতে এক্সেপ্টস টেকনিক যেখানে শিখেছিলাম, সেখানে পুশিং আওয়ে শিখেছিলাম। সেখানে একটা ডিটেইলিং ছিল যে কোনো একটা নেগেটিভ থট যদি আমাদেরকে বারবার পুশ করে, স্ট্রেসড করে, সেটাকে কিভাবে প্যাক করে ঢুকিয়ে রাখতে হয় কোথাও, সেটা আপনি দেখে নিতে পারেন। সেরকম কোনো মেন্টাল প্রসেস ইউজ করে আপনি যখন এই মেন্টাল সেফ জোন, ফিজিক্যাল সেফ জোনে বসে কাজ করছেন, তখন এই ডিস্ট্র্যাকশনগুলো যেন ঢুকতে না পারে, আপনার কাছে আসতে না পারে, সেজন্য বিভিন্ন ধরনের টেকনিক আপনি ইউজ করতে পারেন। সো এই পুরো 4 স্টেপ প্রসেসের থ্রুতে আমরা আসলে কি করলাম, আমরা আগে ছিলাম মোটিভেশন ডিপেন্ডেন্ট একজন পার্সন, যে মোটিভেশন ছাড়া কাজ করতে পারে না। সেখান থেকে আমরা মোটিভেশন ইন্ডিপেন্ডেন্ট একটা পার্সনে পরিণত হলাম। কিভাবে? শুরুতে আমরা কগনিটিভ ডিফিউশন শিখলাম, আমরা শিখলাম ফিলিং, থট এবং অ্যাকশন আলাদা জিনিস। তারপর আমরা ফেক করা বা চেঞ্জ করা শিখলাম, অর্থাৎ নেগেটিভ একটা ফিলিংয়ে পজিটিভ একটা
থট এবং পজিটিভ একটা অ্যাকশন দিয়ে পুরো লুপটা ভাঙা শিখলাম। এরপর এই কাজটা করার জন্য যে স্ট্রেংথ গ্যাদার করা দরকার সেটা আস্তে আস্তে কীভাবে আমরা ইনক্রিজ করব গ্র্যাজুয়ালি সেটা শিখলাম। এবং ফাইনালি নিজের জন্য একটা সেফ জোন ক্রিয়েট করা শিখলাম, যেই সেফ জোনে আমাদের মোটিভেশনের প্রয়োজনই কম হবে, কারণ মোটিভেশন যেই কারণে ডিপ্লিশন ঘটে সেই কারণগুলোই আমরা কমিয়ে এনেছি এবং এই সেফ জোনের ভেতর ওরকম ডিস্ট্র্যাকশন এবং নেগেটিভ জিনিসপত্রই কম আছে। এই সব কিছুর মাধ্যমে আমরা মোটিভেশনের উপর ডিপেন্ডেন্সি কমালাম। কিন্তু মোটিভেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, মোটিভেশন যেন কমে না যায় বরং কন্টিনিউয়াসলি বাড়তে থাকে সেটা ইনশিওর করার জন্য আমরা এক্সট্রিনসিক যে মোটিভেশনের সোর্সগুলো সেগুলোর উপর কম রিলাই করবো, বরং ইন্ট্রিনসিক মোটিভেশনের সোর্সের উপর বেশি রিলাই করবো। আমরা নিজেদের জন্য বড় বড় পারপাস এবং ওয়াই সেট করবো, যেগুলো আসলে আমাদেরকে ইন্টারনালি মোটিভেটেড রাখবে সবসময়। কিভাবে আসলে ওয়াই বা পারপাস সেট করতে হয় এবং ওয়াই বা পারপাস মানুষকে আসলে কতটা মোটিভেটেড করতে পারে, কত বেশি শক্তি দিতে পারে, সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিওতে আলাপ করেছিলাম, প্রোক্রাস্টিনেশনের ভিডিওটাতে। সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। পাশাপাশি কন্টিনিউয়াসলি স্ট্রেস ম্যানেজমেন্টের থ্রুতে আরো বেটার ঘুমানোর মাধ্যমে, এনার্জি বাড়ানোর মাধ্যমেও আমরা কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশনটা মেইনটেইন করতে পারি। আমরা দিনের মাঝামাঝি সময় যখন এনার্জি কমে আসে তখন পাওয়ার ন্যাপ নিয়ে কিভাবে এনার্জি বাড়াতে হয় সেটা নিয়ে আগে ভিডিও বানিয়েছি, সেটা দেখতে পারেন, শিখে নিতে পারেন। আমরা স্ট্রেস কিভাবে ম্যানেজ করতে হয় সেটার সহজ এক্সেপ্টস টেকনিক শিখিয়েছি, সেটা দেখতে পারেন। আমাদের মুডগুলো নষ্ট হয় মানুষের সাথে কনফ্লিক্টের কারণে, রিলেশনশিপের সমস্যার কারণে, সেই সমস্যাগুলো সলভ করার জন্য ডিয়ারম্যান টেকনিকের মতো অসাধারণ টেকনিক আমরা আগে আলাপ করেছি। এই সব কিছু শিখে নিয়ে এবং কাজে লাগিয়ে আমরা যদি নিজেদের এনার্জি এবং মোটিভেশন কন্টিনিউয়াসলি প্রপারলি ম্যানেজ করি তাহলে কিন্তু আমাদের ওই কনসিস্টেন্সির অভাব বা আফসোস সেটা লাইফে কমে আসবে ইনশাল্লাহ। সো আশা করছি আজকের এই আলাপটা আপনাকে প্রচণ্ড হেল্প করবে, যেমন আমাকে হেল্প করেছে আইডিয়াগুলো। মোটিভেশন ডিপেন্ডেন্ট না থেকে মোটিভেশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে কনসিস্টেন্সি মেনটেন করে আমরা আমাদের সাকসেসগুলো যেন অ্যাচিভ করতে পারি, আমরা একটা অনন্য লাইফ পাই যেখানে মিনিং থাকবে, সাকসেস থাকবে, হ্যাপিনেস থাকবে। এরকম আরও কিছু আইডিয়া নিয়ে পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।